বাংলাদেশের বিভিন্ন খাতে বিশেষ করে এনার্জি ও তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে ফিনল্যান্ড। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তার দেশের আগ্রহের কথা জানান ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিম্মো লাদেভির্তা। রাষ্ট্রপতি বলেন, কোন কোন খাতে বিনিয়োগ করা যেতে পারে তা অনুসন্ধান করে শীঘ্রই বাংলাদেশে আসবে ফিনল্যান্ডের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল। প্রধানমন্ত্রী বলেন, ফিনল্যান্ডের সাথে বাংলাদেশের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বৈঠকে ভারতের নির্বাচন প্রসঙ্গ আসলে শেখ হাসিনা বলেন, তার সরকার সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে এবং যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করেছে। রোহিঙ্গা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দিন দিন তাদের এ সংখ্যা এ দেশে বাড়ছে এবং একই সঙ্গে আন্তর্জাতিক সহায়তাও কমে গেছে। অপরদিকে মিয়ানমারে অভ্যন্তরীণ সংকটের কারণে তাদের প্রত্যাবাসন প্রক্রিয়াও বিলম্বিত হচ্ছে। এলডিসি গ্র্যাজুয়েশনের পর সমৃদ্ধির দিকে তার দেশ যাত্রা মসৃণ করতে আরও কয়েক বছর ইউরোপীয় ইউনিয়ন থেকে জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখতে ফিনল্যান্ডের কাছে সহায়তা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন। সময় খারাপ হলে যা হয় আর কি, যে সাদা কাপড় থেকে নাকি রং ওঠে। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে দুদক যে অভিযান চালাচ্ছে, সেই অভিযানের মধ্যে আরেকটা দুঃসংবাদ ছিল আমাদের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সাহেব নিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নিষেধাজ্ঞা যেটা আসলো যে জেনারেল আজিজ এবং তার পরিবারের সদস্যদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে যে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এরপর আসসালামু আলাইকুম। সাবেক সেনা প্রধান আজিজের বিরুদ্ধে অভিযোগ পর্যালোচনা করা হবে দুদক চেয়ারম্যান। তার মানেই বোঝা যাচ্ছে যে বেনজিরের পথ ধরে আজিজ আহমেদের বিরুদ্ধেও দুদক ব্যবস্থা নিতে যাচ্ছে। হয়তো তারই অংশ হিসাবে একজন আইনজীবী। আসসালামু আলাইকুম। বেনজির আহমেদকে সুযোগ করে দেওয়া হচ্ছে ব্যাংকে গচ্ছিত তার সব অবৈধ অর্থ অন্যত্র সরিয়ে দেওয়ার জন্য, কিংবা তার যে জমি, ফ্ল্যাট, বিভিন্ন ধরনের সম্পদ রয়েছে তা অন্যত্র হস্তান্তরের জন্য, এমনকি তিনি এবং তার পরিবারের সবাই যাতে দেশ থেকে পালিয়ে চলে যেতে পারেন সেই সুযোগটিও করে দেওয়া হচ্ছে, এমন একটি অভিযোগ শুরু থেকেই ছিল। আলোচনায় উঠে এসেছে দুর্নীতির সাথে সম্পৃক্ততা নিয়ে অভিযোগ। বেনজির সাহেব যখন একদিকে তার দেশে বিদেশে থাকা সম্পদকে নিয়ে আসেন টেনশনে, দুদক 4 দেশে চিঠি পাঠাইছে যে বাংলাদেশের বাহিরে তিনি কি পরিমাণ সম্পদ পাচার করেছেন, মানে অভিযোগগুলো আমলে নিয়ে তারা ইনভেস্টিগেশন করছে। আর দুদকের অফিসে সম্ভবত আগামী 2-3 দিনের মধ্যে বেনজির সাহেব তার আইনজীবী নিয়ে যাবেন। আর গণমাধ্যমগুলো কেমন যেন, আমি খুবই আশ্চর্য হচ্ছি যে মাওলানা মামুনুল হক ইস্যুতে সবাই যেমন একদম সরব হয়ে গেছিলো মিনিটে মিনিটে, আর সাম্প্রতিক সময়ে বেনজির সাহেব এবং জেনারেল আজিজ সাহেবকে নিয়ে এরকমই কিন্তু একটা ভূমিকা দেখা যাচ্ছে। গণমাধ্যম কি ক্লিয়ারেন্স দিচ্ছে? আচ্ছা, আমরা আজিজ সাহেবের বিষয়টা দেখি। আজিজ সাহেবের জন্য দুঃসংবাদ হচ্ছে, সেই ইস্যুতে দুর্নীতি দমন কমিশনে, মানে আমেরিকা যেই ইস্যু নিয়ে ওনাকে স্যাংশন দিছে, সেই ইস্যুতে দুর্নীতি দমন কমিশনে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সালাহ উদ্দিন রিগান। গতকালকে তিনি দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে এই আবেদন করেছেন। তিনি বলছেন, আজিজের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা আইন অনুযায়ী অনুসন্ধানের উদ্যোগ নিতেই এই আবেদন করা হয়েছে। তবে দুদক যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে জনস্বার্থে হাইকোর্টে এই রিটটি দায়ের করবেন বলেও তিনি জানিয়েছেন। অপরদিকে আমরা যদি দেখি, গত 20 মে রাতে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্টস অব স্টেটের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার তথ্য প্রকাশ করা হয়। বলা হয়েছে যে জেনারেল আজিজ আহমেদের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করেছে। আজিজ ও তার ভাইকে বাংলাদেশের অপরাধমূলক কার্যকলাপের জন্য জবাবদিহিতা এড়াতে বেশ কিছু ক্ষেত্রে দুর্নীতিতে জড়িয়েছিল। আর সামরিক চুক্তির বিষয়ে আজিজ তার ভাইদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন এবং তার ব্যক্তিগত স্বার্থে সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ গ্রহণ করেন। আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা এবং আইনের শাসন শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার আপনার পুনরায় নিশ্চিত করা হলো। এর পরপরই বিষয়গুলো নিয়ে নৈরাচরা বসছেন আমাদের দুদক বা আইনজীবী যারা আছেন। অপরদিকে সালমান এফ রহমান, আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তারাও কিন্তু খুব বলছেন যে আজিজ বেনজিরের ইস্যুটাতে সবচেয়ে বেশি সরব আওয়ামী লীগ সরকারই। গণমাধ্যমকে স্বাধীনতা দেওয়া হয়েছে, যার কারণে প্রতিদিন তারা তাদের দুর্নীতি নিয়ে খবর প্রকাশ করেন। ইভেন সরকার কোনোভাবেই এই বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধানকে
কোনো ধরনের বাঁচানোর চেষ্টা, আইনি শেল্টার বা সরকারের যে প্রভাব বলয় চাইলে অনেক কিছু করা যায় সেইটা করবে না। দুদককে দুর্নীতি অনুসন্ধানের জন্য সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে, এমনকি দুদক তাদের পাওয়ার খাটাচ্ছে, সেটাই কিন্তু দাবি করছে সালমান এফ রহমান এবং আমাদের ওবায়দুল কাদের সাহেব। তো সকল কিছু মিলাইয়া এখন যেটা বোঝা যাচ্ছে যে আমাদের আজিজ সাহেবেরও বিরুদ্ধে দুদক যদি ইনভেস্টিগেশনের নামে হয়তো আমরা অনেক কিছু আবার এখানে দেখতে পাবো। তো সময়টা কোথাও না কোথাও অনেকটা খারাপ যাচ্ছে। তো আসলে বসুন্ধরা গ্রুপের একটা প্রতিবেদন এখন কই থেকে কই গেছে, মাঝখানে আবার আমেরিকা থেকে আসছে স্যাংশনের খবর আজিজ সাহেবের বিরুদ্ধে, তার পরিবারের বিরুদ্ধে। তো সকল কিছু মিলাইয়া আমাদের বাংলাদেশের সর্বোচ্চ দুইটা সামরিক বাহিনীর, আবার বেসামরিক বাহিনী হোক বা কী বলে যে সামরিকই, তো কিছুটা তো আসলে ডিস্টারবেন্স তারা ফিল করছে। দেখা যাক তারাও তাদের আইনজীবী নিয়োগ দিবে, পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যায়। সময় খারাপ হলে যা হয় আর কি, যে সাদা কাপড় থেকে নাকি রং ওঠে। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে দুদক যে অভিযান চালাচ্ছে, সেই অভিযানের মধ্যে আরেকটা দুঃসংবাদ ছিল আমাদের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সাহেব নিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নিষেধাজ্ঞা যেটা আসলো যে জেনারেল আজিজ এবং তার পরিবারের সদস্যদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে যে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এরপরে আলোচনায় উঠে এসেছে দুর্নীতির সাথে সম্পৃক্ততা নিয়ে অভিযোগ। বেনজির সাহেব যখন একদিকে তার দেশে বিদেশে থাকা সম্পদকে নিয়ে আসেন টেনশনে, দুদক 4 দেশে চিঠি পাঠাইছে যে বাংলাদেশের বাহিরে তিনি কী পরিমাণ সম্পদ পাচার করেছেন, মানে অভিযোগগুলো আমলে নিয়ে তারা ইনভেস্টিগেশন করছে। আর দুদকের অফিসে সম্ভবত আগামী 2-3 দিনের মধ্যে বেনজির সাহেব তার আইনজীবী নিয়ে যাবেন। আর গণমাধ্যমগুলো কেমন যেন, আমি খুবই আশ্চর্য হচ্ছি যে মাওলানা মামুনুলও কিছুতে সবাই যেমন একদম সরব হয়ে গেছিলো মিনিটে মিনিটে, আর সাম্প্রতিক সময়ে বেনজির সাহেব এবং জেনারেল আজিজ সাহেবকে নিয়ে এরকমই কিন্তু একটা ভূমিকা দেখা যাচ্ছে। গণমাধ্যম কি ক্লিয়ারেন্স দিচ্ছে? আচ্ছা, আমরা আজিজ সাহেবের বিষয়টা দেখি। আজিজ সাহেবের জন্য দুঃসংবাদ হচ্ছে, সেই ইস্যুতে দুর্নীতি দমন কমিশনে, মানে আমেরিকা যেই ইস্যু নিয়ে ওনাকে স্যাংশন দিছে, সেই ইস্যুতে দুর্নীতি দমন কমিশনে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সালাহ উদ্দিন রিগান। গতকালকে তিনি দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে এই আবেদন করেছেন। তিনি বলছেন, আজিজের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা আইন অনুযায়ী অনুসন্ধানের উদ্যোগ নিতেই এই আবেদন করা হয়েছে। তবে দুদক যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে জনস্বার্থে হাইকোর্টে এই রিটটি দায়ের করবেন বলেও তিনি জানিয়েছেন। অপরদিকে আমরা যদি দেখি, গত 20 মে রাতে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্টস অব স্টেটের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার তথ্য প্রকাশ করা হয়। বলা হয়েছে যে জেনারেল আজিজ আহমেদের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করেছে। আজিজ ও তার ভাইকে বাংলাদেশের অপরাধমূলক কার্যকলাপের জন্য জবাবদিহিতা এড়াতে বেশ কিছু ক্ষেত্রে দুর্নীতিতে জড়িয়েছিল। আর সামরিক চুক্তির বিষয়ে আজিজ তার ভাইদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন এবং তার ব্যক্তিগত স্বার্থে সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ গ্রহণ করেন। আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের প্রতিষ্ঠা এবং আইনের শাসন শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার আপনার পুনরায় নিশ্চিত করা হলো। এর পরপরই বিষয়গুলো নিয়ে নৈরাচরা বসছেন আমাদের দুদক বা আইনজীবী যারা আছেন। অপরদিকে সালমান এফ রহমান, আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তারাও কিন্তু খুব বলছেন যে আজিজ বেনজিরের ইস্যুটাতে সবচেয়ে বেশি সরব আওয়ামী লীগ সরকারই। গণমাধ্যমকে স্বাধীনতা দেওয়া হয়েছে, যার কারণে প্রতিদিন তারা তাদের দুর্নীতি নিয়ে খবর প্রকাশ করেন। ইভেন সরকার কোনোভাবেই এই বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধানকে কোনো ধরনের বাঁচানোর চেষ্টা, আইনি শেল্টার বা সরকারের যে প্রভাব বলয় চাইলে অনেক কিছু করা যায় সেইটা করবে না। দুদককে দুর্নীতি অনুসন্ধানের জন্য সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে, এমনকি দুদক তাদের পাওয়ার খাটাচ্ছে, সেটাই কিন্তু দাবি করছে সালমান এফ রহমান এবং আমাদের ওবায়দুল কাদের সাহেব। তো সকল কিছু মিলাইয়া এখন যেটা বোঝা যাচ্ছে যে আমাদের আজিজ সাহেবেরও বিরুদ্ধে দুদক যদি ইনভেস্টিগেশনের নামে হয়তো আমরা অনেক কিছু আবার এখানে দেখতে পাবো। তো সময়টা কোথাও না কোথাও অনেকটা খারাপ যাচ্ছে। তো আসলে বসুন্ধরা গ্রুপের একটা প্রতিবেদন এখন কই থেকে কই গেছে, মাঝখানে আবার আমেরিকা থেকে আসছে স্যাংশনের খবর আজিজ সাহেবের বিরুদ্ধে, তার পরিবারের বিরুদ্ধে। তো সকল কিছু মিলাইয়া আমাদের বাংলাদেশের সর্বোচ্চ দুইটা সামরিক বাহিনীর, আবার বেসামরিক বাহিনী হোক বা কী বলে যে সামরিকই,
তো কিছুটা তো আসলে ডিস্টারবেন্স তারা ফিল করছে। দেখা যাক তারাও তাদের আইনজীবী নিয়োগ দিবে, পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। শুধু অর্থ অন্যত্র সরিয়ে দেওয়ার জন্য, কিংবা তার যে জমি, ফ্ল্যাট, বিভিন্ন ধরনের সম্পদ রয়েছে তা অন্যত্র হস্তান্তরের জন্য, এমনকি তিনি এবং তার পরিবারের সবাই যাতে দেশ থেকে পালিয়ে চলে যেতে পারেন সেই সুযোগটিও করে দেওয়া হচ্ছে, এমন একটি অভিযোগ শুরু থেকেই ছিল এবং যার নমুনা আমরা এরই মধ্যে পেতে শুরু করেছি। জানা গেছে যে ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আগেই তার যে বিভিন্ন ব্যাংকের টাকা ছিল তা তিনি এরই মধ্যে সরিয়ে ফেলেছেন। গত 23শে মে দুদকের আবেদনের প্রেক্ষিতে যখন আদালত তার সব ধরনের সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশনাটি দিলেন, তার আগে অথবা পরে তিনি তার সব অর্থ সরিয়ে নিয়েছেন। এটি দুদক কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন এবং তারা বলছেন যে এটি সম্ভবত গত সপ্তাহে তিনি তার সব ধরনের অর্থ তুলে নিয়েছেন, অন্যত্র সরিয়ে দিয়েছেন। ব্যাংকে কি পরিমাণ অর্থ ছিল সেটি অবশ্য জানা যায়নি এবং তিনি অন্য কোথাও নিজেদের লোকের মধ্যে এটি রেখেছেন নাকি বিদেশ পাঠিয়ে দিয়েছেন সেই সব বিষয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এবং দুদকের কোনো কোনো কর্মকর্তা বলছেন যে গত সপ্তাহে তার অ্যাকাউন্টগুলো খালি করে ফেলা হয়েছে। এই কর্মকর্তা তার অভিজ্ঞতা থেকে বলছেন যে দেখা গেছে এর আগে যখনই কেউ বুঝতে পারেন দুর্নীতিবাজদের কেউ যে তার অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে বা তাকে ধরার চেষ্টা করা হচ্ছে, তখনই তিনি তার অর্থগুলো অ্যাকাউন্ট থেকে অন্যত্র সরিয়ে ফেলেন। এবং সাধারণভাবে এ ধরনের ব্যক্তির বিভিন্ন ধরনের সোর্স থাকে, এটি দুদক কর্মকর্তারা বলছেন। আমরা এখন সোর্সটি কাকে বলবো? যারা বলছেন এখন তাদেরকে নাকি অন্য কেউ? আমরা বুঝেও অনেক কথা প্রকাশ করতে পারি না, এখন নানান ধরনের লিমিটেশন তো রয়েছেই। এখন বিষয় হচ্ছে যে এই যে ব্যাংক অ্যাকাউন্ট খালি করার মতন অবস্থায় তিনি তার জমি, ফ্ল্যাট বা অন্যান্য সম্পদকে অন্যত্র হস্তান্তর করেছেন সেই বিষয়েও আমরা জানি না। এমনকি তিনি কোথায় আছেন, আমি শুরু থেকে কয়েকবার বলেছি যে তিনি কি আদৌ দেশে আছেন নাকি উধাও হয়ে গেছেন আমরা নিশ্চিত নই। তবে গুঞ্জন চলছে যে বিষয়টি সমকালে কালে কণ্ঠসহ আরও বিভিন্ন জায়গায় এরকম সন্দেহ পোষণ করে রিপোর্টিং হয়েছে যে তিনি সম্ভবত তার পরিবারের সদস্যদের নিয়ে দুবাই চলে গেছেন। আবার এ তথ্য আমরা জেনেছি বিভিন্ন মাধ্যম থেকে, কোথাও কোথাও বলা হচ্ছে যে গুলশান 1 নম্বরে তার যে বিলাসবহুল ফ্ল্যাট, 4 ফ্ল্যাটের সমন্বয়ে 9000-এরও বেশি বর্গফুটের যে ডুপ্লেক্স বাড়ি বলা যেতে পারে, সেখানে তিনি 2-3 দিন আগেও নাকি এসেছেন, সেখানে এসে সময় কাটিয়ে গেছেন এবং তিনি আসা যাওয়ার পথে পুলিশ সদস্যরা তাকে স্পট করে বা তার প্রহরায় থাকে। একজন দুর্নীতিবাজের বডিগার্ড হিসেবে পুলিশ সদস্যরা থাকে, এগুলো আমাদেরকে এখন দেখতে হচ্ছে। আর এদিকে তার বিষয়ে যে একে একে নতুন নতুন সন্ধান বেরোচ্ছে বিভিন্ন সম্পদের, অবিশ্বাস্য। গোপালগঞ্জের অনেকে এরই মধ্যে গণমাধ্যমের সাথে কথা বলেছেন যে তাদের জমি জমা কিভাবে জোর করে নেওয়া হয়েছে, কিভাবে বেনজির আহমেদ ভয় ভীতি দেখিয়ে 10 লাখ টাকার জমি 50,000 টাকা কিনেছেন, 1 লাখ টাকা কিনেছেন, কাউকে কাউকে জমিই দেননি। এত ভয়ঙ্কর একজন মানুষ আমাদের পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদে ছিলেন, ভাবতে নিজেদেরকেই ছোট মনে হয়। নতুন যেসব সম্পদের তার খোঁজ খবর পাওয়া যাচ্ছে তার মধ্যে রয়েছে সিটিজেন টিভি, যে টিভিটি এখনো আত্মপ্রকাশ করেনি, লাইসেন্স দেওয়া আছে এবং কার নামে লাইসেন্স দেওয়া আছে সেটাও আমরা জানি। তবে এই টিভির মালিকানায় রয়েছে তার 2 মেয়ে এবং 2017 সালে যখন এই লাইসেন্সটি বের হয় তখন তার বড় মেয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষার্থী, আর মেজো মেয়ে ছোট মেয়ে এগুলোকে বাদই দিলাম। ভয়ঙ্কর অবস্থা। শুধু সিটিজেন টিভি নয়, আরও যে তথ্যটি অনেকেই জানতে পারেন আবার অনেকে জানেন না, চলমান যে টেলিভিশন চ্যানেলটি রয়েছে গ্রিন টিভি, বসুন্ধরা গ্রুপের এই মুহূর্তে যিনি প্রতিদ্বন্দ্বী বা যে প্রতিষ্ঠানটি রংধনু গ্রুপ, সেই রংধনু গ্রুপের যে গ্রিন টিভি, সেই গ্রিন টিভির শেয়ারিংয়েও বেনজির আহমেদের মেয়ের নাম রয়েছে এবং তিনি অফিস করতেন নিয়মিত। এগুলো আমরা কম বেশি তো জানি সবাই। এই লোকটিকে সরকার বলছে যে কোনো ধরনের সাপোর্ট দেবে না, কিংবা জেনারেল আজিজের মতন যত ক্ষমতাশালী হোক না কেন
তাদেরকে সাপোর্ট দেওয়া হবে না এই কথা বলা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের একটা পারসেপশন দাঁড়িয়ে গেছে যে এগুলো নিয়ে আইওয়াশ চলছে, নাটক চলছে। যখন তার বিরুদ্ধে সম্ভবত 31শে মার্চের দিকে বা 30শে মার্চের দিকে কালের কণ্ঠে তার ভয়ঙ্কর দুর্নীতির রিপোর্টটি এলো, তিনি জবাব দিলেন প্রায় 1.5 মাস পর ফেসবুকে তার একটা রেকর্ডেড ভিডিও ছেড়ে। অর্থাৎ তখন সেই সময় পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি, দুদকের পক্ষ থেকে গড়িমসি করা হচ্ছিল, তারপর তো নানান ধরনের নাটকীয়তা আপনারা জানেন যে কত কি পরে দুদক অনুসন্ধানের উদ্যোগটি নিল। তারপরে আবার 23শে মের পর থেকে এর মধ্যে যে সময়টি গেছে প্রায় 8-9 দিন, খুব স্বাভাবিক তিনি তো নানান ধরনের প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছেন। গত 23শে মে সম্পদ জব্দের আদেশটি দেওয়া হলো। 23শে মের পর থেকে এই পর্যন্ত এরই মধ্যে 8 থেকে 9 দিন চলে গেছে। তিনি তার গোপন সূত্রের ভিত্তিতে খবর না পান, এটা তো ওপেন পত্রপত্রিকা আসছে, গণমাধ্যমে নানান ধরনের বিষয় তো তিনিও খেয়াল রাখছেন, সোর্সের কথা বাদই দিলাম। এর মধ্যে তিনি অনেক ধরনের কাজ করতে পারেন। কেন তার বিরুদ্ধে এখনো মামলা হচ্ছে না? কেন এখনো তার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কিংবা তাকে অ্যারেস্ট করা যাচ্ছে না? এখানে আইন দেখাবেন যে অ্যারেস্ট করার উপায় নেই মামলা হওয়ার আগ পর্যন্ত? আমরা তো তার একটা নমুনা দেখলাম যে কি হতে পারে, এবং আইন বিশেষজ্ঞ যারা রয়েছেন, ডক্টর শাহাদিন মালিকের মতন দেশ বরেণ্য আইনবিদ, এই ব্যক্তিরা পর্যন্ত বলছেন দুদক যে কাজগুলো করছে, এখন বিদেশে তার সম্পদ আছে কিনা, থাকলে কি ধরনের সম্পদ, দুদক থেকে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে বাইরে তার সম্পদের বিষয়ে খোঁজখবর নিতে। সব কিছু একসাথে জমিয়ে তো তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কিছু নেই। শাহাদিন মালিকরা বলছেন যে এই পর্যন্ত তার যে পরিমাণ অবৈধ সম্পদের খবর পাওয়া গেছে তার ভিত্তিতেই দুদক অ্যাকশন নিতে পারে, মামলা করতে পারে। কিন্তু কেন কাল বিলম্ব, কেন কাল ক্ষেপণ? খুব যৌক্তিক প্রশ্ন। ডক্টর মইনুল হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক, অর্থনীতি সমিতির সাবেক সভাপতি, এবং তিনি অবশ্যই বর্তমান সরকারের একজন শুভাকাঙ্ক্ষী, আমরা সেই হিসেবে জানি, তবে তিনি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন এবং মানি লন্ডারিং বা অর্থ পাচার নিয়ে তার দীর্ঘদিনের গবেষণা রয়েছে। তার সেই অভিজ্ঞতার আলোকে তিনি বলছেন একটি সাক্ষাৎকারে যে দুর্নীতিবাজরা আগেই টাকা সরিয়ে ফেলে, এটাই স্বাভাবিক। বিদ্যমান ব্যাংকিং নিয়মে এটি নিয়ন্ত্রণ করা কঠিন, তবে সরকার এখন মিডিয়ায় দেখাতে চাচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেনজির আহমেদ একদিনে বেনজির হননি, তিনি র্যাবের মহাপরিচালক ছিলেন, তিনি ডিএমপির কমিশনার ছিলেন এবং তিনি পুলিশের সর্বোচ্চ কর্তা ব্যক্তির পদে অধিষ্ঠিত হয়েছেন এই সরকারের আমলেই। হঠাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এখন দেখানোর চেষ্টা করা হচ্ছে যে সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর হচ্ছে। ডক্টর মইনুল হোসেনের মতন ব্যক্তিরা যদি এই ধরনের মন্তব্য করে থাকেন, ডক্টর শাহাদিন মালিকের মতন মানুষেরা যদি তাদের অভিজ্ঞতা থেকে আইনের বিষয়গুলো তুলে ধরতে পারেন, দুদকে যেই ভদ্রলোক আছেন খুরশিদ আলম খান, এই লোকটাকে সবসময় আমার কাছে খুব চতুর মনে হয়। তাকে চতুর বলেও লাভ নাই, তিনি সরকারের শীর্ষ মহলের আদিষ্ট হয়ে কাজ করেন। যে কথাটি বলতে চাচ্ছি, খুরশিদ আলম খান কি তিনি নিজে এই বিষয়গুলো বোঝেন না? বোঝেন বটে, তিনি বুঝিয়ে চুপ করে থাকেন। আমরাও দেখতে থাকি কোথায় গিয়ে দাঁড়ায় সবকিছু। এই পর্যন্ত ভালো থাকুন সবাই।